অনিশবাবু ওনার বাকি মেয়েদের ও বিতানবাবুকে হারের সন্ধান দেননি, দিয়েছিলেন শুধুমাত্র বর্ণাকে। শুধুমাত্র বর্ণাই নিজের স্বার্থ না বুঝে হারের টাকা তার দিদিদের ও বিতানবাবুকে দেবে ঠিক করে। আপনাদের কে কি বলেছে আমি জানি না, বা আপনারা কাকে সন্দেহ করছেন সেটাও আমি জানি না, কিন্তু বিতান কিছুতেই বৌদিকে খুন করতে পারে না। অরূপ, আমার কেন জানি না মনে হচ্ছে আমাদের ভাবনাটা একটু একপেশা হয়ে যাচ্ছে। হার ছাড়া কি অন্য কোনো কারণ থাকতে পারে না ওনার খুন হবার? কিন্তু কি সেটা? কিন্তু বৌমনি, তোমার মন কি বলছে? আমার মন যেটা বলছে সেটা সত্যি হতে পারে বলে আমার বিশ্বাস হয় না। নিজেকে এতটা দিশাহীন আমার আগে কখনো মনে হয়নি। অরূপ, কোন দিকে যে এগোবো সেটা আমি বুঝতেই পারছি না। বল্লরী গুপ্তর হারের উপরে 3 মেয়েরই নজর ছিল। 3 জনেই ওনার কাছে হারটা চেয়েছিল, কিন্তু উনি দিতে চাননি। উনি চেয়েছিলেন হারটা বিক্রি করে সেই টাকায় রিখিয়ার চিকিৎসা করতে। তাতে সবার আপত্তি ছিল। তখন উনি রেগে গিয়ে বললেন, হারটা চুরি করো। চুরি করো? কেন এই কথাটা বললো বলুন তো? আমার মনে হয় মেয়েদের আসল চেহারাটা বোঝার জন্য। হ্যাঁ, সেটাই। আসলে উনি দেখতে চেয়েছিলেন মেয়েরা আর কত নিচে নামতে পারে। প্রথম রাতে সবাই হারটা চুরির চেষ্টা করলো, পারল না। বল্লরী গুপ্তর হাতে ধরাও পড়ে গেল। তারপর অনিশবাবু হারের সন্ধান দিলেন তার ছোট মেয়ে বর্ণাকে। দ্বিতীয় রাতে বর্ণা হারটা চুরি করতে গেল। তার মাথার পেছনে কেউ একটা শক্ত কিছু দিয়ে আঘাত করল। বর্ণার ধারণা সেটা বিতান। অবশ্য সেই বিতানের ছায়াটুকুই দেখেছিল। জ্ঞান ফেরার পরে বর্ণা দেখল ঠাকুরের আসলে হারটা নেই। কে নিল হারটা? বিতান? না না, আমার সেটা মনে হয় না। জানেন তো, বিতান যদি হারটা নিত তাহলে ও রিখিয়ার চিকিৎসার টাকার জন্যে এত ব্যস্ত হতো না। তাহলে হারটা এখন কোথায়? নার্স, একটুখানি ডক্টর ব্যানার্জিকে ডেকে দিন না প্লিজ। একটু চট করে ডক্টর ব্যানার্জিকে ডেকে দিন। কি হয়েছে? আমার মেয়েটা খুব ছটফট করছে। আপনি সময় নেবেন না? একটু ডক্টর ব্যানার্জিকে ডাকুন না প্লিজ প্লিজ। একটু এই শোনো, তুমি ডক্টর ব্যানার্জিকে গিয়ে খবর দাও, আমিও ঘরে যাচ্ছি। আপনি আমার সাথে চলুন। হ্যাঁ চলুন। খুব কষ্ট হচ্ছে বাবা? হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে। কিচ্ছু হবে না। বাবাকে বাবা চলে আসবে। ডাক্তারকে ডেকে আনছে। কি হচ্ছে মা? মা সব ঠিক হয়ে যাবে। ডাক্তার উনি এসেছেন, উনি একটা ইঞ্জেকশন দেবে তোকে, তোর সব ব্যথা কমে যাবে বাবা। মা একটু বাবা শান্ত বাবা। বাবা একটু শান্ত। দেখি একটু আপনারা সরুন, একটু আপনারা। বড়মান্ডিকে রাখো, আমি বড়মান্ডি অটোগ্রাফ দেবো। কথা আমাকে ঘুম পাইও না, আমি ঘুমাবো না, আমাকে ঘুম পাই না, আমি ঘুম পাই না। হ্যালো, মিসেস মিত্র? হ্যাঁ, আমি বিতান বলছি, বিতান গুপ্ত। হ্যাঁ বিতান বাবু বলুন। আপনি এইভাবে ফোন করছেন, রিখিয়া ঠিক আছে তো? ঠিক নেই, কিছু ঠিক নেই। আপনি একবার তাড়াতাড়ি হাসপাতালে আসতে পারবেন? কি হয়েছে রিখিয়া? ও চলে যাচ্ছে, ও আমাদের ছেড়ে চলে যাচ্ছে মিসেস মিত্র। একবার আপনাকে দেখতে চাই। ও নাকি আপনার অটোগ্রাফ না নিয়ে। প্লিজ একবার আসুন, একটু তাড়াতাড়ি আসুন। আমি আসছি, আমি এক্ষুনি আসছি। এইভাবে তোমাকে অটোগ্রাফ দিতে হবে আমি সত্যি কোনোদিন ভাবিনি রিখিয়া। ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কোথাও যাবে না আমাদের রিকি, আমাদের ছেড়ে কোথাও যাবে না।
তুমি এরকম করছো কেন বলো তো? হ্যাঁ, কেন এরকম করছো? তুমি জানো না মেয়েটা আমাকে ছাড়া থাকতে পারে না। তুমি একটু ওদেরকে বলো না গো, আমাকে যেন যেতে দেয়। শোনো না তুমি। হ্যাঁ দাদা তুই একটু ওকে বুঝিয়ে বল না রে। জানি না মেয়েটা না আমাকে ছাড়া থাকতে পারে। শান্ত হ দিদি, শান্ত হ। কেন এরকম করছিস বল? আমরা তো সব রকম চেষ্টা করছি নাকি? হ্যাঁ বিতান বাবু, আপনি এসে গেছেন? আমি জানি না আপনি দেরি করে ফেললেন কিনা। রিখিয়ার কেবিনটা কোথায়? ওর সাথে একটু দেখা করা যাবে? দেখা করবেন, কিন্তু ওরা যে ওকে ঘুম পাড়িয়ে দিল দিদি। আমার মেয়েটা না বড্ড কষ্ট পাচ্ছে, চোখে দেখা যায় না জানেন। আমার ফুলের মতো মেয়েটা কি দোষ করেছে বলুন তো? ভগবান ওকে এত কষ্ট কেন দিচ্ছে দিদি? আসলে আসলে ওকে ট্রাঙ্কুলাইজার দিয়েছে, ও ঘুমোচ্ছে, আমাদের একটু বাইরে থাকতে বললো। আচ্ছা দিদি, আমার মেয়েটা আর বাঁচবে না না? ওকে আমরা কিছুতেই পারবো না আটকাতে। এত বাড়াবাড়ি কখন হলো? জানি না, বুঝতে পারছি না। জানেন দিদি, আমার কেন এটা মনে হচ্ছে ও না ওর বাঁচার ইচ্ছেটাই হারিয়ে ফেলেছে। এতদিন শুধু মনের জোরে টিকে ছিল। কাকিমা চলে যাওয়ার সাথে সাথে না ওর বাঁচার ইচ্ছেটাও চলে গেল। আপনার সই নেওয়ার জন্য এত অস্থির করছিল যেন ওই অটোগ্রাফটার জন্য ওর প্রাণটা আটকে রয়েছে। ওর মামাকেও এত ভালোবাসা, মামার সাথে একটা কথাও বললো না জানেন। কি হলো? মাথা ঘুরে গেল? আসুন, বসুন এখানে, বসুন। ধরুন তো, ধরুন বসুন এখানে। না দিদি, আমি ঠিক আছি, আমি একদম ঠিক আছি। জানেন পর্বতী, আমি জানি আমরা বেঁচে থাকবো, আমার মেয়েটা চলে যাবে। চুপ করুন। আপনারা তো সকাল থেকে এখানে আছেন, নিশ্চয়ই কিছু খাওয়া দাওয়া হয়নি। কাল রাত থেকে আছি। চলুন কিছু খেয়ে নেবেন, আপনাদের তো সুস্থ থাকতে হবে। মিত্র, খাওয়া দাওয়ার কথা কিছু ভাবতে পারছি না, বিশ্বাস করুন। না আমি বুঝতে পারছি, কিন্তু দেখুন আপনারা যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে রিখি আর কি হবে বলুন তো? এরকম করবেন না, আসুন ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে নেবেন। আসুন। কিন্তু দিদি, ও যদি ঘুমতে কুটে থাকে আমি নেই, তখন যদি আমাকে খোঁজে তখন? এই তো আপনার ভাই আছে তো এখানে, চলুন একটু কিছু খেয়ে আসবেন। আসুন। ও না, না আমার কথা, আসুন বিতান বাবু প্লিজ, আসুন। এই নিন চা খান, নিন। ধন্যবাদ। কি করবো বলুন তো? এত অসহায় লাগছে, চোখের সামনে মেয়েটা এত কষ্ট পাচ্ছে, আর আমি বাবা হয়ে কিচ্ছু করতে পারছি না। তুমি এভাবে কেন বলছো গো? তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। ঠাকুর আমাদের উপর এতটা নির্দয় হবেন না। ওর মধ্যে আমি কি করবো এখন? কি করবো বলুন তো? কেউ পাশে নেই, কেউ না। এত অসহায় লাগছে। এতদিন কাকিমা ছিল তবু জানতাম যে পেছনে একজন কেউ আছেন, জোর পেতাম। কাকিমা চলে গেছে, এখন আমার বাড়ির সবার কাছে কিরকম একটা অপরাধী হয়ে রয়েছি আমরা। দেখুন আপনাদের শক্ত হতে বলা ছাড়া এই মুহূর্তে আর কি বলবো ঠিক বুঝতে পারছি না। একটা জিনিস তো দেখলেন, আমাদের বাড়ির এতগুলো লোক একজনও কিন্তু রিখিয়াকে দেখতে এলো না। আচ্ছা এই মেয়েটা কি ওদের কেউ হয় না বলুন তো? ওকে তো ছোট থেকে, জন্ম থেকে দেখছে ওরা। বাড়ি থেকে কেউ আসেনি তার কারণ বাড়িতে সকলের ধারণা হাতটা আপনি সরিয়েছেন। আমি হাতটা সরিয়েছি? মাসিমা মারা যাবার আগের দিন রাতে বর্ণার মাথায় আঘাত করে হাতটা আপনি নিয়েছিলেন বলে সকলের ধারণা। বর্ণার মাথায় আমি আঘাত করব? পরমাদি, বর্ণা আমার বোন হয়, আমি ওর মাথায় আঘাত করবো একটা হাড়ের জন্য? আমি এত অমানুষ? বিতান বাবু,
হারটা কোথায় আছে সেটা যে বর্ণা জানে, সেটা কিন্তু আপনি জানতেন। বর্ণা যদি জানতো যে হারটা কোথায় আছে, তাহলে তাহলে ও হারটা নিয়ে কাকিমাকে দিয়ে দিল না কেন? তাহলে তো হারটা ওর হয়ে যেত, কাকিমা তো বলেই ছিলেন। বর্ণা যদি হারটা চুরি করেই ফেলতো, তাহলে তো হারটা আপনিও পেতেন না বিতানবাবু। সে তো এমনিও পেলাম না, পেলেই বা কি হতো? আর হারের প্রয়োজন তো বোধহয় ফুরিয়ে আসছে। লিপি, বিধান এক্ষুনি চলো, রিখের জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরেছে? কথা বলছে? আমি কিচ্ছু জানি না, নার্স বলছে যে ও নাকি পরমা মিত্রের সঙ্গে কথা বলছে, আমরা এক্ষুনি। আমার সাথে কথা বলতে চাই? চলুন 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 চলুন, তাড়াতাড়ি চলুন। রিকিয়া, রিকিয়া এখন কেমন আছিস মা? হ্যাঁ, আপনারা একসঙ্গে এলেন কেন সবাই? ও তো একজনের সাথে দেখা করতে চেয়েছিল। মা, তোমরা সবাই একটু বাইরে যাও না, আমি পরমা আন্টির সাথে একা একটু কথা বলবো। তো বল না বাবা, আমরা থাকলে কি অসুবিধা? দেখুন, আমি ওর সঙ্গে কথা বলার জন্য একজনকেই অ্যালাউ করতে পারি। আপনারা সকলে বাইরে যান। তোমরা একটু যাও প্লিজ। নার্স, আপনি একটু যাবেন? ওকে, আমি বাইরে আছি, আপনি ওর সাথে বেশি কথা বলবেন না প্লিজ। আপনার সাথে যে অ্যাসিস্ট্যান্ট আঙ্কেল আসে, উনি আসেনি? ও আমার অ্যাসিস্ট্যান্ট না রেখিয়া, ও পুলিশের খুব বড় অফিসার। আমি আজকে অরূপকে আনিনি আমার সাথে। আমার মনে হলো তুমি আমার সাথে আলাদা করে কিছু কথা বলতে চাও। আমি আজকে অরূপকে আনিনি আমার সাথে। আমার মনে হলো তুমি আমার সাথে আলাদা করে কিছু কথা বলতে চাও। আপনি জানতেন? আচ্ছা, আপনি হারটা খুঁজে পেয়েছেন? বোধহয় পেয়েছি। আমি না একটু উঠে কথা বলছি, এরম ভাবে শুয়ে শুয়ে না 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 না, উঠে বসা উচিত নয় তোমার। শো শো, শুয়ে শুয়ে কথা বলো আমার সাথে। আমি তো তোমার কাছেই বসে আছি একদম। এরকম কেন করলে রিখিয়া? আমি জানতাম, আমি জানতাম আপনি সব বুঝতে পেরে যাবেন। আপনার চোখে সব ধরা পড়বে। তোমার ঠাম্মা হার চুরির কথা বলার পর সেই 2 রাত হারের জন্যে বাড়িতে সবাই জেগেছিল, অনেক কিছু করেছিল। যন্ত্রণার জন্যে তোমার যে রাতে ঘুম আসে না, সেটা কারোর খেয়ালই ছিল না। তাই ওই 2 রাতে বাড়িতে যা যা ঘটেছিল তুমি সব কিছু দেখেছো। দেখেছি, সব দেখেছি। আমি সকলকে দেখেছি। তোমার ঠাম্মাকে তো তুমি খুব ভালোবাসতে রিখিয়া, তাহলে কেন কেন এমন করলে? ভালোবাসতাম, তাই তো এরম করেছি।
আমি ঠিক বুঝলাম না রিখিয়া। ভালোবাসি যাকে, তাকে কি আঘাত দেওয়া যায়? আমিও চাইতাম না ঠাম্মু আঘাত পাক। আমি দেখেছি হারের জন্য সবাই ওই বাড়িতে কিরম বদলে গেছিল। সবাই খারাপ হয়ে গেছিল। ঠাম্মার খুব গর্ব ছিল আমি মেয়েদের ভালো মানুষ হওয়ার শিক্ষা দিয়েছি। আপনি বলুন, আমার ঠাম্মু সেই শিক্ষাটা বিফলে যেতে পারে? ঠাম্মুদের ব্যবহারে কষ্ট পাচ্ছে না, তাই জন্যই হঠাৎ করে চুরির কথা বললো ওদের চুরি করতে। আমি ঠাম্মাদের বলেছিলাম হারটা তুমি ওদের দিয়ে দাও, আমি তো এমনিতেও মরে যাব, অমনিতেও মরে যাব। শুধু শুধু ওদের চুরি করতে কেন বললে? ঠাম্মু কি বললো জানেন? দিদি ভাই, এটা আমার একটা পরীক্ষা, খুব কঠিন পরীক্ষা। তোরা যেমন সারা বছর পড়াশোনা করে ফাইনাল পরীক্ষা দিস, ঠিক তেমনি আমারও এটা ফাইনাল পরীক্ষা। সারা জীবন সংসার করা, মেয়েদের মানুষ করা ছাড়া আর কিচ্ছু তো করিনি। দেখতে হবে না জীবনের পরীক্ষায় আমি পাস না ফেল। ঠাম্মি, ঠাম্মি তুমি সব সময় পাস ঠাম্মি। যদি দেখি ওরা আমার সামনে এসে দাঁড়িয়ে বলছে, মা আমরা চুরি করব না, মা আমরা চুরি করব না, তুমি বললেও করব না, তোমার কাছ থেকে আমরা কেউ তো সে শিক্ষা পাইনি মা। তোমার হাত তুমি যাকে খুশি দাও, তোমার যাকে খুশি, তাহলে বুঝবো জীবনের পরীক্ষায় আমি পাস। আর যদি দেখি ওরা কেউ মানুষ হয়নি, আমি যা ভাবছি তার উল্টোটা যদি করে, তাহলে তাহলে জীবনের পরীক্ষায় আমি ফেল হয়ে যাব দিদি ভাই। তাহলে আর আমি বাঁচতে চাই না। ঠাম্মি, ঠাম্মু বলেছিল ওরা যদি আমাকে ফেল করিয়ে দেয় তাহলে আমি আর বাঁচতে চাই না। আমি ফেল করলে আর শরীরটা আর রাখতে চাই না। ঠাম্মুকে দেখে বড় কষ্ট হচ্ছিল। প্রথম রাত্রে যা যা হয়েছিল আমি সব টের পেয়েছিলাম। পরের দিন রাত্রে উঠেছিলাম একটা আওয়াজ শুনে ঠাকুর ঘরে। বাবা, আমার
বাবা। চোখের সামনে বাবা যখন পিমনিকে মারলো, আমার তখন পায়ের তলে থেকে মাটি সরে গেছিল। মনে হলো সব শেষ হয়ে গেল। যাকে আমি ভগবানের মতো সম্মান করেছি সে এরম নিচে নেমে গেল। এমন এমন অমানুষ হয়ে গেল। ঠাকুর ঘরে দাঁড়িয়ে ছোট পিমনিকে শাক দিয়ে মারলো। অজান্তে ওটা দেখে আমার মুখ থেকে আওয়াজ বেরিয়ে যায়। বাবা ওটা শুনে পালিয়ে যায় ওখান থেকে। আর তুমি তখন ঠাকুরের আসন থেকে হারটা নিয়ে নিলে, তাই তো?